হ্যালো এভরিওয়ান। তো আমরা গুপ্তা পিরিয়ড সম্পর্কে পড়ছিলাম। তো গুপ্তা পিরিয়ড সম্পর্কে পড়তে গিয়ে প্রথমেই দেখছিলাম যে কোন কোন টপিকগুলোকে আমরা গুপ্তা পিরিয়ডে কভার করব, সেগুলোকেই আমরা প্রথমে দেখছিলাম। তো প্রথমে দেখছিলাম যে গুপ্তা পিরিয়ডের ইন্ট্রোডাকশন প্রথমে দেখব, তারপরে আমরা সোর্সটা দেখব গুপ্তা পিরিয়ড থেকে, আমরা গুপ্তা পিরিয়ড সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি। আর 3 নম্বরে হচ্ছে গুপ্তা রুলার সম্পর্কে দেখব, অ্যাডমিনিস্ট্রেশন, তারপর সোসাইটি, ইকোনমি, কালচার, বলতে পারো আর্ট অ্যান্ড কালচার একই কথা। ওই সময়কার তাদের যে আর্ট কেমন ছিল, তারা কোন কোন স্তূপ তৈরি করেছিল, নাকি তারা কি টেম্পলগুলো তৈরি করেছিল, বা তাদের যে কালচারটা কেমন ছিল সেগুলোকে নিয়ে দেখব। তারপরে এক্সট্রা ফ্যাক্ট, তারপরে হচ্ছে গুপ্তা পিরিয়ডকে আমরা যে গোল্ডেন এজ বলবো সেটা কতটা সত্যি। তো এই সিরিজে আমরা অলরেডি দেখেই নিয়েছি যে ইন্ট্রোডাকশান এবং গুপ্তা পিরিয়ডদের যে তোমার সোর্সটা কোথা থেকে আমরা জানতে পারছি সেইটা সম্পর্কে আমরা দেখে নিয়েছি। তো আজকে যেই জিনিসটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গুপ্তা রুলার্সদের, ঠিক আছে। এবং যদি আমি মোটা করে বলি যে গুপ্তা রুলার্সদের ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসটাকে নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য নয়, ওটা হবে চন্দ্রগুপ্ত ফার্স্ট, চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট। তারপরে আমরা দেখব সমুদ্রগুপ্ত, তারপরে চন্দ্রগুপ্ত সেকেন্ড, বা বলতে পারো যা চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড, তারপরে স্কন্দগুপ্ত, তারপরে হচ্ছে কুমারগুপ্ত। তো এই ক ধরনের যে রুলার রয়েছে এদেরকে নিয়েই আমরা পড়ব, কারণ রুলার তো অনেক রয়েছে। আমরা এক্ষুনি দেখাবো যে কতজন গুপ্তা পিরিয়ডের রুলার রয়েছে, কিন্তু সবার কিন্তু আমাদের পড়তে হবে না, বা সবার সম্পর্কে আমাদের জানতে হবে না। এই কয়েকজন রুলারদের সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে বেশি দেরি না করে চলো যে সমস্ত রুলারদের সম্পর্কে আমরা জানতে হবে তাদের সম্পর্কে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলোকে আমরা জেনে নিই। দেখো, পুরো গুপ্তা ডাইনাস্টির যারা রুলার ছিল, প্রথমে কে ছিল? চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট, তারপরে সমুদ্রগুপ্ত, তারপরে কিছু সময়ের জন্য রাধাগুপ্ত চলে আসবে, তারপরে চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড, তারপরে কুমারগুপ্ত, তারপরে স্কন্দগুপ্ত। তো এই কয়েক ধরনের বা এই কজন যেই গুপ্তা রুলাররা আছে এরা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তার পরবর্তী যারা গুপ্তা রুলার আসবে এরা হুনদের আক্রমণের কাছে নিজেদের মাথা নত করিয়ে দেবে, অর্থাৎ হুনদের আক্রমণের কাছে তারা হেরে যাবে। আর এই কারণে বলতে পারো গুপ্তা ডাইনাস্টি অনেকটা ডিক্লাইন করে যাবে। তো আমরা আগের দিন ভিডিওতে যেটাকে দেখছিলাম যে এই যে চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট এই যে রুলার, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রুলার অব দি গুপ্তা ডাইনাস্টি। তার মানে এই নয়, তোমরা যদি কোনো সময় পড়ো দেখতে পাবে যে গুপ্তা ডাইনাস্টিকে সেট আপ করেছিল দ্য শ্রীগুপ্তা বলে একজন রুলার ছিল, সে গুপ্তা ডাইনাস্টিকে সেট আপ করেছিল। কিন্তু তার সম্পর্কে আমরা পড়ছি না এই কারণটা হচ্ছে যে সে ছিল কুষাণদের অধীনে, মানে সে কুষাণদের অধীনে একজন সামন্ত ছিল, ঠিক আছে, একজন ফিডিউটারিস ছিল। এই কারণে তার সম্পর্কে আমাদের বেশি কিছু জানলে চলবে না, শুধুমাত্র আমাদের জেনে নিতে হবে যে কুষাণদের আমলে যেই গুপ্তা ডাইনাস্টিকে সেট আপ করেছিল তার নাম কি ছিল? তার নাম ছিল তোমার শ্রীগুপ্তা এবং ঘটোৎকচ। তার ছেলে, কার ছেলে? শ্রীগুপ্তার ছেলে ঘটোৎকচ। এরা ছিল কুষাণদের অধীনস্থ একজন সামন্ত যারা গুপ্তা ডাইনাস্টিকে সেই সময় রুল করছিল, ঠিক আছে, কিন্তু এরা ইন্ডিপেন্ডেন্ট ছিল না, কথাটা হচ্ছে এইটা। তো এই প্রসঙ্গে আরও একটা জিনিস মনে রাখতে পারো তোমরা, এটাকে আমরা আগে যদিও দেখে নিয়েছিলাম যে এই যে শ্রীগুপ্তা আর ঘটোৎকচ এরা ছিল ফার্স্ট কিং, আর সেকেন্ড কিং ছিল ঘটোৎকচ। এরা যেই টাইটেলটাকে নিয়েছিল সেটা হচ্ছে কি মহারাজা, যেই টাইটেলটাকে নিয়েছিল সেটাকে নিয়েছিল কি মহারাজা। এবার এক্ষুনি যে আমি তোমাদের এই কথাটা বললাম যে দিস টাইটেল ইন্ডিকেটস দ্যাট দ্য পলিটিক্যাল হিস্ট্রি অর দি স্ট্যাটাস অফ দিস টু রুলার্স ইজ নট দে আর এখানে বেসিক্যালি তোমাকে যেটা বলতে চাওয়া হয়েছে যে দে আর নট দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস তারা ছিল অ্যাকচুয়ালি সামন্ত, ঠিক আছে। এখানে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট হবে, অ্যাকচুয়ালি কথাটা এখানে উঠেনি, এখানে ইন্ডিপেন্ডেন্ট হবে। আর বেসিক্যালি তোমাকে এখানে যেটা বলতে চাওয়া হয়েছে তারা অ্যাকচুয়ালি ছিল কি সামন্ত অফ কুষাণদের আমলে তারা ফিডিউটারিস ছিল, ঠিক আছে, তারা কি ছিল? ফিডিউটারিস। তো তাহলে এরা কিন্তু তেমন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শ্রী চন্দ্রগুপ্তা দ্য ফার্স্ট থেকে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে ডিসকাস করব। দেখো, এই কারণে আমরা প্রথমেই দেখে নিচ্ছি কোনটা? চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট। তার টাইম পিরিয়ড কত? 319 থেকে 334 এডি পর্যন্ত। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার অব দি গুপ্তা ডাইনাস্টির
প্রথমে ইন্ডিপেন্ডেন্ট রুলার কে ছিল? ছিল চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট। হি ওয়াজ দি ফার্স্ট গুপ্তা রুলার, যে টাইটেলকে অ্যাজিউম করেছিল কি? মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ যেই টাইটেলটাকে অ্যাজিউম করেছিল সে কে ছিল? তোমার চন্দ্রগুপ্তা দ্য ফার্স্ট। কিন্তু তার আগে যারা রুলার ছিল তারা কে ছিল? শ্রীগুপ্তা এবং ঘটোৎকচ। তারা কোন ধরনের টাইটেলটাকে অ্যাডপ্ট করেছিল? তারা করেছিল মহারাজা। এরপরে দেখো, হি স্ট্রেংথেন্ড হিজ কিংডম বাই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, মানে সে তার যে কিংডমটাকে এক্সপ্যান্ড করেছিল বা স্ট্রেংথেন করেছিল, শক্তিশালী করেছিল কিসের সাহায্যে? ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। দেখো, এটা আমরা যখন দেখছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের যে রুলার ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তার সময়েও কিন্তু আমরা এটাকে দেখছিলাম যে সমস্ত রুলাররা অ্যাকচুয়ালি কিছু রুলার থাকতে তারা তাদের সাম্রাজ্যটাকে এক্সপ্যান্ড করার জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সকে একটা তুমি বলতে পারো যে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে ব্যবহার করতো, তাই না? অর্থাৎ ম্যাট্রিমোনিয়াল যদি পাশাপাশি যেই শত্রু স্টেট রয়েছে তুমি যদি তাদের রাজকন্যাকে বিয়ে করে নাও তাহলে কি ঘটনা ঘটবে? অটোমেটিক্যালি যুদ্ধ ছাড়াই তুমি ওই যে স্টেটটা আছে ওর তুমি বন্ধু হয়ে গেলে। তো এখানে সেই কথাটাই বলা রয়েছে যে চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মধ্য দিয়ে তার যে স্টেটকে, তার যে এলাকাটাকে সেটাকে সে স্ট্রেংথেন করেছিল। এবং সে কার সঙ্গে বিয়ে করেছিল? ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ দি পাওয়ারফুল ফ্যামিলি অফ লিচ্ছবির যে পাওয়ারফুল ফ্যামিলি ছিল, হু ওয়ার দি রুলার অফ মৈথিলা। তো মৈথিলার রুলার যারা ছিল, ঠিক আছে, তো লিচ্ছবি ফ্যামিলিতে তাদের কাছ থেকে বেশি তাদের যে রাজকন্যা ছিল, বেসিক্যালি এখানে দেখে নাও, হি ম্যারেজ টু লিচ্ছবি প্রিন্সেস কুমারা দেবী। লিচ্ছবির যে প্রিন্স ছিল, যে রাজকুমারী ছিল কুমার দেবী, তাকে বিয়ে করে নেয় এবং অটোমেটিক্যালি মৈথিলা বা লিচ্ছবির যারা রুলার ছিল, ঠিক আছে, তারা কি হয়ে যায়? অটোমেটিক্যালি লিচ্ছবি ফ্যামিলি যারা রুলার ছিল তারা অটোমেটিক্যালি চন্দ্রগুপ্ত দ্য ফার্স্টের বন্ধু হয়ে যায়। অ্যান্ড বট হিম টু দি এনরমাস পাওয়ার, ঠিক আছে, তো অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড প্রেস্টিজ। হি টুক দি অ্যাডভান্টেজ অফ সিচুয়েশন অ্যান্ড অকুপাইড দি হোল ফার্টাইল গ্যাঙ্গেটিক ভ্যালি। তো এইভাবে সে অ্যাকচুয়ালি গাঙ্গেটিক যে ভ্যালি ছিল, বর্তমান দিনে যে গঙ্গা নদীটা গেছে, তোমার বর্তমান দিনের কথা যদি ভাবা হয় তাহলে পুরো উত্তরাখণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত, তারপরে বাংলাদেশ হয়ে যে চলে গেছে পোর্শনটা, গঙ্গা নদীর যে পোর্শনটা, তো এই যে গ্যাঙ্গেটিক ভ্যালির যে পোর্শনটা, মানে গঙ্গা নদী যদি এরকম যায় তার চারপাশে যে উর্বর সেকশনটা রয়েছে, উর্বর যে ভ্যালিটা রয়েছে, এই পুরো উর্বর ভ্যালিটাকে রাজ করতো চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট। ঠিক আছে, চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট একটা এরাকে স্টার্ট করে, গুপ্তা এরা, এবং সেটা কত থেকে কবে থেকে শুরু করে? 319 থেকে 320 এডিতে। ঠিক আছে, হি স্টার্টেড এ গুপ্তা এরা, দ্যাট ইজ 319 থেকে 320 এডিতে। এরপরে কি দিয়েছে দেখে নাও, চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট ওয়াজ এবল টু এস্টাবলিশ হিজ অথরিটি ওভার মগধ যে স্টেটটা ছিল, বা বলতে পারো ষোড়শ মহাজন পদের মধ্যে, আমরা যখন ষোড়শ মহাজন পদ পড়ছিলাম তখন ইম্পর্ট্যান্ট কেন্দ্রবিন্দু কোনটা ছিল? মগধ ছিল। তো মগধের উপর সে তার যে অথরিটিটাকে সেটাকে সে এস্টাবলিশ করতে পেরেছিল। ঠিক আছে, হি এস্টাবলিশড দি অথরিটি ওভার মগধার উপর সে তার যে কি বলে তোমার অথরিটিটাকে এস্টাবলিশ করতে পেরেছিল। এবার সে তার আমলে কিছু গোল্ড কয়েনকে প্রচলন করেছিল, এবং সেই গোল্ড কয়েনগুলোর কেমন ছিল কারেন্সি? সেটা ছিল দিনার। এবং কোন টাইপের গোল্ড কয়েনকে সে ইস্যু করেছিল? সে ছিল কুমারা দেবী টাইপ। কুমারা দেবী কে ছিল? কুমারা দেবী ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী বা ওয়াইফ। তো তার টাইপের বা তার পিকচার থাকবে, তার পোর্ট্রেট থাকবে, কুমারা দেবীর পোর্ট্রেট থাকবে, হ্যাঁ, পোর্ট্রেট থাকবে এরকম একটি কয়েনকে চালু করেছিল, সেটা হচ্ছে গোল্ড কয়েন, এবং সেই গোল্ড কয়েনটার কারেন্সি কি ছিল? দিনার। ঠিক আছে, এরপরে দেখো, এই ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট রুলার, যে সমস্ত ইম্পর্টেন্ট রুলারদের সম্পর্কে পড়বো না আমরা, তার মধ্যে গুপ্তা ডাইনাস্টির মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সমুদ্রগুপ্তা অ্যান্ড দ্য চন্দ্রগুপ্তা সেকেন্ড। এই দুজন হচ্ছে খুব 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 গুরুত্বপূর্ণ। কি দিয়েছে দেখে নাও, সমুদ্রগুপ্তা ওয়াজ দি গ্রেটেস্ট কিং অফ গুপ্তা ডাইনাস্টি। সমুদ্রগুপ্তা ছিল, যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কিং অফ গুপ্তা ডাইনাস্টি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, দ্য ডিটেলড অ্যান্ড অথেন্টিক রেকর্ড অফ হিজ রিজিন preserved in the Prayak Prashasti or Allahabad pillar inscription composed by his
কোর্ট পোয়েট অ্যান্ড বেসিক্যালি তোমাকে যেটা বলতে চাওয়া হয়েছে কি দেখো, যে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা যে সমস্ত ইনফরমেশানগুলো জানতে পারছি সেগুলো কোথা থেকে জানতে পারছি, সেটা হচ্ছে তোমার প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে। প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে। এটাকে কম্পোজ করেছিল কে? এটাকে কম্পোজ করেছিল বা লিখেছিল সমুদ্রগুপ্তেরই একজন কোর্ট পোয়েট এবং এবং সন্ধি বিগ্রহিকা। এই সন্ধি বিগ্রহিকা মানে কি? দ্য মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে বর্তমান দিনে যাকে বলা হয় যে ফরেন মিনিস্টার যাকে বলা হয়, ঠিক আছে, ফরেন অ্যাফেয়ার্সের যে বিদেশ মন্ত্রী যাকে বলা হয়, ঠিক আছে। তো তখনকার তার যে বিদেশ মন্ত্রী ছিল এবং সে একজন কোর্ট পোয়েট ছিল, তার নাম কি ছিল? হরি সেন। তাহলে সমুদ্রগুপ্তের রাজপ্রাসাদে তার যে বিদেশ মন্ত্রী ছিল বলতে পারো বা কোর্ট পোয়েট ছিল, তার নাম ছিল হরি সেন। সে একটা প্রশস্তিকে ইনস্ক্রাইব করে, মানে একটা প্রশস্তিকে লেখে বা একটা পিলারকে লেখে। সেখানে সমুদ্রগুপ্ত সম্পর্কে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্টসগুলো আমরা হরি সেনের অ্যাকাউন্টস থেকে পাই, বা হরি সেনের লেখা যেই ইনস্ক্রিপশনটা ছিল এলাহাবাদ ইনস্ক্রিপশন বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন বা প্রয়াগ প্রশস্তি, সেখান থেকে আমরা পাই। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তারপরে কি দেখো, অ্যাকর্ডিং টু প্রয়াগ প্রশস্তি, প্রয়াগ প্রশস্তির মতে হি ওয়াজ এ গ্রেট কনকারার, মানে তোমাকে যেটা বলা হয়েছে যে প্রয়াগ প্রশস্তিতে বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে সমুদ্রগুপ্তকে দেখানো হয়েছে সে প্রচুর পরিমাণে বিভিন্ন রাজ্যকে অ্যাকোয়ার করেছিল, কঙ্কার করেছিল, যুদ্ধে জয়লাভ করেছিল। তাদের মধ্যে কি ছিল আগে দেখে নাও, যে 8 আর্যাবর্তা কিংডম, 8টি আর্যবর্ত কিংডমকে সে ক্যাপচার করেছিল। আর্যবর্ত কথার অর্থ কি? আর্যবর্ত কথার অর্থ হচ্ছে যে ল্যান্ড বিটুইন হিমালয়া অ্যান্ড বিন্ধিয়া, মানে বিন্ধ্য পর্বত এবং হিমালয় পর্বতের মাঝখানের যে ল্যান্ডগুলোকে, যেটা গুপ্তা ডাইনাস্টির আন্ডারে ক্যাপচার হয়েছিল, সেটা কার আমলে হয়েছিল? সেটা সমুদ্রগুপ্তের আন্ডারে হয়েছিল, বা সমুদ্রগুপ্ত হিমালয় এবং বিন্ধ্যা পর্বতের মাঝখানের যে পোর্শনগুলোকে, বিশাল পরিমাণে অংশগুলোকে সে ক্যাপচার করেছিল। ফার্স্ট। সেকেন্ড কি বলেছে দেখো, সেকেন্ড বলেছে 5 পার্টিয়ানার কিংডম, সরি, তো বেসিক্যালি তোমাকে যেটা বলতে চাওয়া হয়েছে যে 5 প্রত্যেন্তিয়ার কিংডম। প্রত্যেন্তিয়ার মানে হচ্ছে যেটা বর্ডার স্টেট। প্রত্যেন্তিয়ার কথার অর্থ হচ্ছে কি, যে বর্ডারের যে কাছে এগুলো যে স্টেটগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে প্রত্যেন্তিয়ার কিংডম। তাহলে 5টা বর্ডার স্টেটকে ক্যাপচার করেছিল কে, কঙ্কার করেছিল কে? সমুদ্রগুপ্তা। তারপরে দেখো 9, এখানে দেখো রিপাবলিকান স্টেট বা গণরাজ্যাস বা 5 রিপাবলিকান স্টেট, মানে এরকম রাজ্য যেগুলো নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলে ঘোষণা করে দিয়েছিল, সেই সমস্ত স্টেটকেও কি করেছিল? সমুদ্রগুপ্ত ক্যাপচার করে নিয়েছিল। তারপরে হচ্ছে কি দেখো, তারপরে 18টা আতভিকারাইয়া বলতে পারো, যে আতভিকারাইয়া বা আতভিকারাজিয়া জব্বলপুর রিজিয়নে যেখানে থাকছে, এই রাজ্যগুলোকেও ক্যাপচার করেছিল কে? সমুদ্রগুপ্তা। আর 12টা দক্ষিণ পদা বলতে পারো বা দক্ষিণ পথ বলতে পারো। তো 12টা দক্ষিণ পথের যে বা সাউথের যে এক্সট্রিম সাউথের যে বলতে পারো স্টেটগুলো রয়েছে, সেগুলোকেও ক্যাপচার করেছিল কে? সেগুলোকেও ক্যাপচার করেছিল সমুদ্রগুপ্ত। তাহলে শুধু এইটুকু মনে রাখবে যে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা ইনফরমেশান পাচ্ছি কোথা থেকে? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে বা প্রয়াগ প্রশস্তি থেকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এই এলাহাবাদ প্রশস্তিতে না, তাকে অ্যাজ এ গ্রেট কঙ্কারার হিসাবে দেখানো হয়েছে। কেন? কারণ সে প্রচুর পরিমাণে রাজ্যকে ক্যাপচার করতে পেরেছিল বা কঙ্কার করতে পেরেছিল। তার মধ্যে কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, কয়েকটির এক্সাম্পল দেওয়া হয়েছে, সবগুলোর না, কয়েকটির এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। বিন্ধিয়া এবং হিমালয়ের পর্বতের মাঝখানে আর্যভট্ট, তারপরে হচ্ছে তোমার প্রত্যেন্তিয়ার কিংডম, ঠিক আছে, তারপরে গণরাজ্য, আতভিকারাইয়া, তারপরে তোমার দক্ষিণ পথ। তো এই যে রাজ্যগুলোকে সে ক্যাপচার করেছিল, এগুলো থেকে এই যে ইনফরমেশানগুলো আমরা পাচ্ছি প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে। সমুদ্রগুপ্তা annexed territories of the defeated monarchs, but in South India he remained content with victorious alone and did not annex the territories of the vanquished rulers. তো বেসিক্যালি যেটা হচ্ছে সমস্ত রুলারদের ক্ষেত্রে আমি বলে এসেছি যে সমুদ্রগুপ্তা কিংবা অন্যান্য এর আগে যারা রুলার ছিল, তারা পুরো অল ওভার ইন্ডিয়াতে দক্ষিণ বা সাউথের যে পোর্শনগুলো কিছুটা হলেও ক্যাপচার করতে পারলেও একদম যে এক্সট্রিম সাউথের যে পোর্শনগুলো, সেগুলোকে কিন্তু তাদের কাছে কঙ্কার করা সম্ভব হয়নি। সেটা কোনো
এই রাজ্যের কাছে, যেমন চোলা ডাইনাস্টি বা চেরা ডাইনাস্টির যে পোর্শনগুলো, পান্ডিয়া ডাইনাস্টির যে পোর্শনগুলো, ওইগুলোকে কারুর পক্ষে তোমার ক্যাপচার করা সম্ভব হয়নি। তারপরে কি দিয়েছে দেখে নাও, সমুদ্রগুপ্ত এইভাবে বিভিন্ন রাজ্যকে কঙ্কার করেছিল বলে ভিনসেন্ট আর্থার স্মিথ, VA স্মিথ কি বলেছিল, সমুদ্রগুপ্তকে বলেছিল অ্যাজ এ ইন্ডিয়ান নেপোলিয়ান। তাহলে ইন্ডিয়ান নেপোলিয়ান কাকে বলা হয়? প্রথম কথা সমুদ্রগুপ্তকে। কে বলেছিল? ভিনসেন্ট আর্থার স্মিথ। ভিনসেন্ট আর্থার স্মিথ তাকে বলেছিল যে ইন্ডিয়ান নেপোলিয়ান। কেন? কারণ সে ছিল একজন গ্রেট কঙ্কারার। কে? সমুদ্রগুপ্ত ছিল একজন গ্রেট কঙ্কারার। যেভাবে নেপোলিয়ান বিভিন্ন রাজ্যকে বা তার টাইম পিরিয়ডের সময় বিভিন্ন স্টেটকে ক্যাপচার করতে পেরেছিল, কঙ্কার করতে পেরেছিল, ঠিক নেপোলিয়ানের মতোই সমুদ্রগুপ্ত তার পাশাপাশি রাজ্যগুলোকে কঙ্কার করতে পেরেছিল। এই কারণে তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান নেপোলিয়ান। ঠিক আছে, চলো নেক্সট আরও কিছু কিছু ফ্যাক্ট আমরা দেখে নিই। দ্য রেফারেন্স টু হিজ ডোমিনিয়ন ওভার জাভা, সুমাত্রা অ্যান্ড মালায়া আইল্যান্ডস ইন দ্য সি শোজ দ্যাট হি হ্যাড এ স্ট্রং আর্মি। তো বেসিক্যালি সে যেটা ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট রয়েছে সেগুলোতেও তো সে রাজ্যগুলোকে ক্যাপচার করেছিল। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু আইল্যান্ড ছিল ভারতের কাছাকাছি কিছু আইল্যান্ড ছিল, যেমন জাভা আইল্যান্ড, সুমাত্রা আইল্যান্ড, মালয়া আইল্যান্ড। তো এই আইল্যান্ডগুলোকেও সে ক্যাপচার করে নিয়েছিল। এই কারণে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে তার কাছে একটা স্ট্রং আর্মি নেভি ছিল। স্ট্রং কি ছিল? নেভি ছিল, আর্মি নয়। আর্মি তো ছিলই তার কাছে, কিন্তু স্ট্রং নেভিও তার কাছে ছিল। কারণ সেই সময়কার টাইম পিরিয়ডের যদি আমি বলি, তাহলে সেখানে কিন্তু আর্মির সঙ্গে সঙ্গে খুব কম রাজা থাকতো যাদের কাছে স্ট্রং নেভি থাকতো। When he died, his mighty empire bordered that of the Kusan of Western Province, modern day Afghanistan and Pakistan, and Bhakataks in Deccan, modern day Southern Maharashtra. তো বেসিক্যালি তোমাকে কি বলতে চাওয়া হয়েছে এখানে, তার যখন মৃত্যু ঘটে, কার? তোমার সমুদ্রগুপ্তের যখন মৃত্যু ঘটে তখন তার যে টোটাল ছিল, এম্পায়ারটা ছিল, সেটা কোথা থেকে বিস্তৃত ছিল? মডার্ন ডে আফগানিস্তান থেকে বর্তমান দিনের পাকিস্তান সহ বর্তমান দিনের ডেক্কান যে পোর্শনগুলো, ঠিক আছে, ডেক্কান মানে যে মাঝখানের ভারতের বলতে পারো মধ্যপ্রদেশ, তারপরে উত্তরপ্রদেশের কিছু অংশ, এবং অর্থাৎ মধ্য ভারতের কিছু কিছু অংশ বলতে পারো, ঠিক আছে, বা সাউথ এবং নর্থ ইন্ডিয়ার যে মাঝখানের অংশগুলো, ওইগুলো পুরো মহারাষ্ট্র বলতে পারো। তো এইগুলো ছিল ডেক্কানের কিছু কিছু পোর্শন। তো এতদূর পর্যন্ত পুরো তার এরিয়াটাকে সে ক্যাপচার করে নিতে পেরেছিল যখন সে মারা যায়। হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ দি পলিটিক্যাল ইউনিফিকেশন অফ দি মোস্ট অফ ইন্ডিয়া অর আর্যাবর্ত ইন্টু ফর্মিডেবল পাওয়ার। তো বেসিক্যালি তার জীবনের সবথেকে বেশি যেটা তোমার অ্যাচিভমেন্ট ছিল, সেটা কী ছিল? যে পুরো ইন্ডিয়ান কন্টিনেন্টকে বা ইন্ডিয়ান কন্টিনেন্টের যে সমস্ত রুলার ছিল তাদেরকে ইউনিফাইড করে দিয়েছিল, তাদেরকে একত্রিত করে দিয়েছিল। এটা হচ্ছে তার জীবনের সবথেকে গ্রেট অ্যাচিভমেন্ট। এবারে দেখো সে কী কী টাইটেল পেয়েছিল। টাইটেল কী কী পেয়েছিল? প্রথমে পেয়েছিল কবিরাজ। কবিরাজ মানে কি? কিং অফ পোয়েটস। মানে সমুদ্রগুপ্ত যে শুধুমাত্র রাজা ছিল সেরকম নয়, সে অ্যাকচুয়ালি কিছু কিছু লেখালেখিও করতো, ঠিক আছে, মানে কবি টাইপেরও ব্যক্তি ছিল, ঠিক আছে। হি ওয়াজ অলসো এ পোয়েট। তো সে পোয়েটও ছিল। তো এটা থেকে এই ইনফরমেশনটা আমরা কোথা থেকে পাচ্ছি? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে। ম্যাক্সিমাম যে ইনফরমেশন সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কোথা থেকে পাবো? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে। তো এই যে ইনফরমেশনটা এটাও আমরা পাচ্ছি এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে। তারপরে দেখো পরম ভাগবত, এটা আমরা তাকে বলা হয় পরম ভাগবত। এটা আমরা কোথা থেকে জানতে পারছি? নালন্দা কপার প্লেট ইনস্ক্রিপশন থেকে আমরা তাকে বলছি কি যে সে ছিল, বা তার যে টাইটেল দেওয়া হয়েছে, তার একটা অপর নাম দেওয়া হয়েছে কি, সেটা পরম ভাগবত। অশ্বমেধ পরিক্রমা বলতে পারো। অশ্বমেধ পরিক্রমা এটাও একটা তার টাইটেল। এটাকে দেওয়া হয়েছিল বা এটাকে আমরা পেয়েছি কোথা থেকে? কয়েন থেকে। তার সময়ে ব্যবহার করা যে কয়েনগুলো ছিল, সেই কয়েনগুলো থেকে আমরা জানতে পারি যে তার একটা বলতে পারো যে টাইটেল ছিল, সেটা হচ্ছে অশ্বমেধ পরিক্রমা। কারণটা কি ছিল? সে অশ্বমেধ যজ্ঞটাকে সম্পন্ন করতো বলে, এই কারণে তার একটা টাইটেল ছিল, সেটা ছিল অশ্বমেধ পরিক্রমা। বিক্রম বা পাওয়ারিস বা পরাক্রম, মানে কেউ তাকে হারাতে পারতো না, ঠিক আছে। তো এটা আমরা কোথা থেকে জানতে পারি? কয়েন থেকে জানতে পারি। তারপরে দেখো সর্বরাজ উচ্চেষ্টা মানে কি হচ্ছে? যে সমস্ত
তার পাশাপাশি যে কিং ছিল তাদেরকে সে হারিয়ে দিয়েছিল। আপরুটার অফ অল কিংস, তার পাশাপাশি যত কিংডম ছিল সে সবাইকে হারিয়ে দিয়েছিল। এই কারণে তাকে বলা হচ্ছে কি সর্বরাজ উচ্চেষ্টা। উচ্চেষ্টা মানে হচ্ছে যে আপরুট, সবাইকে সে হারিয়ে দিয়েছে। তো এটাও আমরা কোথা থেকে জানতে পারি? কয়েন থেকে জানতে পারি। এবারে এখান থেকে একটা নোট থাকছে যে অনলি গুপ্তা রুলার হ্যাড টাইটেল দি সর্বরাজ উচ্চেষ্টা। মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সর্বরাজ উচ্চেষ্টা কোন গুপ্তা রুলার টাইটেল নিয়েছিল, ঠিক আছে, সেখানে হচ্ছে শুধুমাত্র একটাই রুলার ছিল, সে হচ্ছিল সমুদ্রগুপ্ত, যে সে সর্বরাজ উচ্চেষ্টা এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে নিয়েছিল। না হলে তুমি যদি দেখবে যে গুপ্তা রুলারদের যে সমস্ত টাইটেলগুলো আছে না, যে মহারাজা, তারপরে মহারাজা ধীরাজ, এই সমস্ত রুলারগুলো কিন্তু প্রায় একজন রুলার নয়, 2-3 জন রুলার কিন্তু একই ধরনের টাইটেলকে নিয়েছিল। কিন্তু সর্বরাজ উচ্চেষ্টা এই যে তোমার টাইটেলটাকে নিয়েছিল শুধুমাত্র কে? শুধুমাত্র নিয়েছিল সমুদ্রগুপ্তা। এই ছিল সমুদ্রগুপ্তার ছবি, তোমরা থাম্বনেলেও দেখে নিয়েছো এইটাকে, যে সমুদ্রগুপ্তার ছবি হচ্ছে এই হচ্ছে সমুদ্রগুপ্তা। ঠিক আছে, চলো নেক্সট। এবারে কি কি কয়েন সে ইস্যু করেছিল? অরিজিনাল টাইপ অফ গোল্ড কয়েন্স, অরিজিনাল টাইপ অফ গোল্ড কয়েন্স। তো দিনারকে সে করেছিল, এবং দিনার থেকে তাদের কি হবে? দিনার ছিল তাদের যে কয়েনটা সে ইস্যু করেছিল সেটা ছিল তাদের কারেন্সি। গরুর টাইপের যে দিনার ছিল, ঠিক আছে, মানে কোন কোন টাইপের আমরা পড়ছিলাম না যে তোমার কুমারা দেবী টাইপের যে কয়েনটাকে ইস্যু করেছিল কে? কুমারা দেবী টাইপের গোল্ড কয়েনটাকে ইস্যু করেছিল চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট। ঠিক একইভাবে গরুর টাইপ, এখানে তার ছবিগুলো দেখতে পাচ্ছ, গরুর টাইপ যে এইটা ছিল কয়েনটা ছিল, এটাকে ইস্যু করেছিল সমুদ্রগুপ্ত। তারপরে আর্চার টাইপ, মানে এই যে আর্চার তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তারপরে এক্স টাইপ একই কথা। তারপরে অশ্বমেধ টাইপ, অশ্বমেধ যজ্ঞ করছে, এরকম ধরনের একটা কয়েনের মধ্যে পোর্ট্রেট থাকবে কি যে অশ্বমেধ যজ্ঞ করছে, ঠিক আছে। তো টাইগার কিলিং টাইপ, ঠিক আছে। তো তবে বিনা বদন টাইপ, বিনা বদন মানে বিনা বাজাচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছ এই যে বিনা বদন টাইপ, এই যে এইটা কয়েনটা, এটা হচ্ছে বিনা বদন টাইপের, মানে লিউট প্লেয়িং টাইপ, ঠিক আছে, বাঁশি বাজাচ্ছে আর কি। চলো নেক্সট। সমুদ্রগুপ্ত অ্যাকচুয়ালি বৈষ্ণব যে ধর্মটাকে, সেটাকে সে কী করেছিল? বৈষ্ণব যে ধর্মটাকে, এটা অ্যাকচুয়ালি সে সেটাকে সাপোর্ট করেছিল। তাই বলে এই নয় যে সে বৈষ্ণব ধর্মকে সাপোর্ট করছে মানে বাকি ধর্মগুলোকে রেসপেক্ট করবে না, সে কিন্তু সমস্ত ধর্মকে রেসপেক্ট করতো, কিন্তু বৈষ্ণব ধর্মকে সে বেশি সাপোর্ট করেছিল। ওয়ান অফ দি মেজর রিফর্মস অফ মডার্ন হিন্দুইজম। আচ্ছা, বৈষ্ণব ধর্ম নয়, সরি, এটাকে বলা হবে বিষ্ণুইজম। বৈষ্ণব ধর্ম নয়, এটাকে একটু কারেকশন করে নেবে, এটা কি হবে? বিষ্ণুইজম। তো বিষ্ণু যেই ভগবান ছিল তার আরাধনাটাকে সে পপুলারাইজ করেছিল সমুদ্রগুপ্তার আমলে। বিষ্ণু যে ভগবান ছিল তার যে আরাধনাটা, সেইটাকে বেশি পপুলারাইজ হয়েছিল। তো বৈষ্ণভাইট মানে কি? বৈষ্ণভাইট মানে হচ্ছে যে তোমার বিষ্ণুইজম, বিষ্ণু ভগবানের আরাধনা করাকে, ঠিক আছে। ওয়ান অফ দি মেজর রিফর্মস অফ মডার্ন হিন্দুইজম, তো হিন্দু ধর্মের একটা মডার্ন ফর্ম বলতে পারো যে বিষ্ণু দেবতাকে পুজো করা। তারপর হচ্ছে ক্যারেক্টারাইজড বাই দি ডিভোটেশন অফ দি গড বিষ্ণু অ্যান্ড হিজ ইনকারনেশন। তো তার যে বিভিন্ন অবতার মানে কি, যে বলতে পারো একজন ভগবান, যেমন আমি যদি এক্সাম্পল নিয়ে বলি যে রাম যে আমরা যে রামায়ণে যে রাম পড়ি, তাহলে সে হচ্ছে বিষ্ণুর অবতার বলতে পারো, ঠিক আছে। তো বিভিন্ন ধর্মের যে ইনকারনেশন বা অবতার নিয়ে যে মানুষ রূপে যখন জন্ম নেয়, কোনো ভগবান যখন মানুষ রূপে জন্ম নেয়, তখন আমরা সেটাকে কি বলি? ইনকারনেশন বা অবতার। তো এইভাবে ভগবান বিষ্ণুর আরাধনাটাকে, ডিভোটেশনকে সে বেশি ফলো করেছিল, সাপোর্ট করেছিল, এবং সেই সঙ্গে সঙ্গে তার যে ইনকারনেশনগুলোকে, সেগুলোকেও সে সাপোর্ট করেছিল। অ্যাকর্ডিং টু দিস চাইনিজ রাইটার ওয়াং হুয়েন সি এর মতে কি, যে মেঘবর্মা একজন শ্রীলঙ্কার রাজা ছিল, সে সেন্ড করেছিল একটা এম্বাসি টু সমুদ্রগুপ্তা ফর বুদ্ধিস্ট পিলগ্রিমস অ্যাট বোধগয়া। মানে একজন চাইনিজ রাইটার থেকে আমরা এইটুকুই জানতে পারছি যে চাইনিজ বা চায়নাতে সেই সময় বুদ্ধিজমটা বেশি ছড়িয়ে পড়েছিল। তো এই কারণে চাইনিজ রাইটারদের কাছ থেকে আমরা বুদ্ধিজম সম্পর্কে বেশি ফ্যাক্টগুলো, ইনফরমেশানগুলো জানতে পারবো। তো তার মতে কি, চাইনিজ একজন রাইটার ওয়াং হুয়েন সি, তার মতে মেঘবর্মা ছিল একজন শ্রীলঙ্কান কিং। সে সমুদ্রগুপ্তের কাছে একজন এম্বাসিডারকে পাঠিয়েছিল বলতে পারো, একজন দূতকে পাঠিয়েছিল। কি জন্য? যে বৌদ্ধ গয়াতে সে একটা বুদ্ধিস্ট পিলগ্রিমকে তৈরি করবে, ঠিক আছে, বুদ্ধ গয়াতে একটা বুদ্ধিস্ট পিলগ্রিমকে তৈরি করবে, ঠিক আছে। চলো নেক্সট। মোস্ট ইম্পর্ট্যান্ট
চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বা চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড। অনলি গুপ্তা রুলার যে বিক্রমাদিত্য উপাধিটাকে পেয়েছিল, অনলি গুপ্তা রুলার যে বিক্রমাদিত্য উপাধিটাকে পেয়েছিল। চলো এর সম্পর্কে এবারে দেখে নিই আমরা। প্রথমে আমরা অ্যাকর্ডিং টু দেবী চন্দ্রগুপ্ত, অ্যাকর্ডিং টু দেবী চন্দ্রগুপ্ত দিস বুক ইজ রিটিন বাই বিশাখা দত্ত। আমরা এটাকে পড়েছিলাম কোথায়? যখন আমরা সোর্স অফ তোমার গুপ্তা পিরিয়ড পড়ছিলাম, তখন দেখছিলাম যে বিশাখা দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্ত থেকে আমরা চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড এবং তার কুইন ধ্রুবা দেবী, তাদের মধ্যে যে সম্পর্কটা বা তাদের সম্পর্কে ইনফরমেশনটা, সেটা আমি আগের দিন ক্লাসেও বলেছিলাম, তাদের সম্পর্কে যে ইনফরমেশনটা সেখান থেকে আমরা জানতে পারি। তো এখানে চন্দ্রগুপ্ত সম্পর্কে বা বলতে পারো চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড সম্পর্কে যে ইনফরমেশানগুলো আমরা ভাইটাল ইনফরমেশানগুলো পাই, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে সোর্স সেটা হচ্ছে কি বিশাখা দত্তের দেবী চন্দ্রগুপ্তা। সমুদ্রগুপ্তা ওয়াজ সাকসিডেড বাই রামাগুপ্তা। আমি ছোট্ট একটা ইনসিডেন্ট বলেছিলাম যে সমুদ্রগুপ্তার পরে তার ছেলে রামাগুপ্তা হয় অ্যাকচুয়ালি কিছুদিনের জন্য রুলার। তারপরে ইট সিমস রামাগুপ্তা, ঠিক আছে, এখানে রামাগুপ্তা হবে, রাধাগুপ্তা হয়ে গেছে, তো এটাকে একটু কারেকশন করে নেবে, এটা রামাগুপ্তা হবে, ঠিক আছে, এই যে পোর্শনটা এটা রামাগুপ্তা হবে, এটা রাধাগুপ্তা হয়ে গেছে। তো ইট সিমস দ্যাট রামাগুপ্তা বা রামগুপ্তা রুলড ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, সে খুব কম সময়ের জন্য রুল করেছিল। অ্যান্ড হি ওয়াজ দি গুপ্তা রুলার ফার্স্ট টু ইস্যু কপার কয়েন্স। তো কপার কয়েনকে ইস্যু করার জন্য যেই রুলার প্রথমে কপার কয়েনকে গুপ্তা পিরিয়ডে ইস্যু করেছিল সে কে ছিল? সে ছিল তোমার রামগুপ্তা বা রামাগুপ্তা, ঠিক আছে। রামাগুপ্তা ইজ দি অনলি রুলার অর ফার্স্ট রুলার হু ইস্যুড দি কপার কয়েন্স ইন দ্য গুপ্তা ডাইনাস্টি, ঠিক আছে। এরপরে চলো, এরপরে যেই ইম্পর্টেন্ট পোর্শনটা রয়েছে, যে দেখো সমুদ্রগুপ্তের পরে তার ছেলে রামাগুপ্তা সিংহাসনে বসার পর সে কিন্তু বেশি দিন রুল করতে পারেনি। তার সময়ে একটা অ্যাটাক হয়, সেই অ্যাটাকটা হচ্ছে হুনদের কাছ থেকে। হুনরা যখন রামাগুপ্তার উপর অ্যাটাক করে, তখন রামাগুপ্তা ভীতু এত ছিল যে সে ভয়ে তার স্ত্রীকে তাদের হাতে তুলে দেয়, এবং স্ত্রীকে তুলে দিয়ে তার নিজের জীবনকে বাঁচানোর জন্য সে তার স্ত্রীকে তুলে দেয়। তো এই ইনসিডেন্টটা দেখে তার যে ছোটো ভাই ছিল, রামাগুপ্তার যে ছোটো ভাই ছিল চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড, সে কি করে হুনদের বিপক্ষে একটা ক্যাম্পেইন শুরু করে, এবং হুনদেরকে হারিয়ে সে ধ্রুবাদেবীকে সেখান থেকে তোমার হুনদের যে ক্যাপটিভিটি ছিল, হুনদের ক্যাপটিভিটি থেকে ধ্রুবাদেবীকে রেস্কিউ করে, এবং রেস্কিউ করে সে নিজে ধ্রুবাদেবীকে বিয়ে করে নেয়। এবং তার যে দাদা ছিল বলতে পারো, তার নাম কি ছিল? রামাগুপ্তা, তাকে মেরে দিয়ে সে তার সিংহাসনে বসে যায়, সে গুপ্তা ডাইনাস্টি যে সিংহাসন আছে সিংহাসনে বসে যায়। এইটা ছিল অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা। তো এই কথাগুলো এখানে লেখা রয়েছে, দেখে নাও। রামাগুপ্তা এ কাওয়ার্ড অ্যান্ড ইম্পর্টেন্ট কিং, ভীতু ছিল এবং তোমার ইম্পর্টেন্ট মানে তোমার অ্যাকচুয়ালি রাজকর্ম চালানোর জন্য তোমার তেমন সুদক্ষ ছিল না। এগ্রিড টু সারেন্ডার হিজ কুইন ধ্রুবা দেবী টু দি সকা ইনভেডার, মানে সকা ইনভেডাররা যখন ইনভেড করেছিল এগেইনস্ট দি গুপ্তা ডাইনাস্টি, তখন সে তার যে কুইন ছিল ধ্রুবা দেবী তাকে তাদের হাতে সারেন্ডার করে দেয়। বাট দি প্রিন্স চন্দ্রগুপ্তা দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ কিং রামাগুপ্তের রিজলভ টু গো অ্যান্ড দ্য এনিমিস ক্যাম্প অ্যান্ড in the guise of the queen and with the view to kill the hated army। তো একই কথা বলেছে সে প্রথমে তোমার সকাদের ক্যাপটিভিটি থেকে ধ্রুবাদেবীকে রেস্কিউ করে, এবং সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসার পর চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড সাকসিডেড ইন কিলিং দি সকা রুলার। চন্দ্রগুপ্ত প্রথম কথা, সে সকা রুলারকে তো মেরে দিয়ে ধ্রুবাদেবীকে নিয়ে চলে আসে। তারপরে কি করে? চন্দ্রগুপ্ত অলসো সাকসিডেড ইন কিলিং রামাগুপ্তা, মানে সে তার পরবর্তী সময়ে প্রথমে সকাদের মারে, তারপরে তার ভাইকেও মেরে দিয়ে সে গুপ্তা ডাইনাস্টির যে এটা ছিল কি বলে কিংডমটা ছিল, তার যে সিংহাসন ছিল সেখানে সে বসে যায়, এবং সে ম্যারি করে নেয় উইথ হিজ উইডো ধ্রুবাদেবী, ঠিক আছে। তার ধ্রুবাদেবী বিধবা যে ধ্রুবাদেবী ছিল তাকে বিয়ে করে নেয়। চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড এক্সটেন্ডেড হিজ লিমিট অফ এম্পায়ার বাই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। এটা তো আমরা দেখেই আসছি যে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে প্রচুর পরিমাণে কি করছে, এম্পায়ারটাকে এক্সপান্ড করছে বিভিন্ন রুলাররা এসে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ যুদ্ধের থেকে যদি কেউ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে বিনা রক্তপাতে তোমার জায়গাটাকে ক্যাপচার করতে পারে, তাহলে এটা তো খুব ভালো কথা।
তাহলে এখানকার প্রজারা অন্ততপক্ষে অনেকটা খুশি থাকবে। অ্যান্ড কনকোয়েস্ট প্রথমে সে কোনটাকে বলে, কোনটাকে ক্যাপচার করে, সেটা হচ্ছে নাগাস এবং ভাকাতাক্স। নাগাস এবং ভাকাতাক্স এই যে পোর্শনগুলো ছিল সেগুলোকে প্রথমে সে ক্যাপচার করে নেয়, তারপরে হচ্ছে কনকোয়েস্ট দি ওয়েস্টার্ন ইন্ডিয়া, মানে পশ্চিমের যে ভারতের যে পোর্শনগুলো ছিল সেগুলোকেও সে ক্যাপচার করে নেয়। হি ম্যারিড, এছাড়াও সে আরও বিয়ে করে কাকে, কুবের সেনা, কুবের নাগা। হি ম্যারিড কুবের নাগা অফ নাগা ডাইনাস্টি অ্যান্ড ম্যারিড হিজ ডটার প্রভাবতী গুপ্তা উইথ ভাকাতাক্স, এটা হবে ভাকাতাক্স, ঠিক আছে, ভাকাতাস্ক প্রিন্স রুদ্রসেনা রুদ্রসেনা 1। অ্যাজ এ রেজাল্ট অফ দি ওভারথ্রো অফ সকারুল, অ্যাজ এ রেজাল্ট, এখানে দেখো, এইখানে অ্যাজ এ রেজাল্ট কি বলা রয়েছে, অ্যাজ এ রেজাল্ট অফ দি ওভারথ্রো অফ সকারুল ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া দ্য গুপ্তা এম্পায়ার এক্সটেন্ডেড আপ টু অ্যারেবিয়ান সি। মানে এতদিন পর্যন্ত কিন্তু গুপ্তা ডাইনাস্টি পশ্চিমের যে আরব সাগর রয়েছে ততদূর পর্যন্ত বিস্তৃত ছিল না, কিন্তু চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ডের আমলে ফার্স্ট টাইম পুরো গুপ্তা ডাইনাস্টি আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। হি ইস্যুড গোল্ড কয়েন্স ইন দ্য মেমোরি অফ ভিক্টরি ওভার সকা, সে সকাদেরকে হারিয়ে সে কি করে, সিলভার কয়েনকে, গোল্ড কয়েন নয় সিলভার কয়েনকে ইস্যু করে দেয়। হি ইস্যুড সিলভার কয়েন্স ইন দ্য মেমোরি অফ ভিক্টরি ওভার সকা। তো সকাদের বিপক্ষে জয়লাভের পর সে সিলভার কয়েনকে ইস্যু করেছিল, কি জন্য, যে আমি সকাদের বিপক্ষে জয়লাভ করেছি এই আনন্দে, ঠিক আছে। হি ওয়াজ অলসো দি ফার্স্ট গুপ্তা রুলার টু ইস্যু সিলভার কয়েন্স। দেখো, ফার্স্ট গুপ্তা রুলার বা অনলি গুপ্তা রুলার টু ইস্যু দি কপার কয়েন, সেটা কে ছিল, রামাগুপ্তা। কার ভাই ছিল, সে ছিল চন্দ্রগুপ্তা দ্য সেকেন্ডের ভাই, বড় ভাই। কিন্তু এখানে সিলভার কয়েনকে কোন গুপ্তা রুলার ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিল বা ইস্যু করেছিল, সে ছিল তোমার চন্দ্রগুপ্তা দ্য সেকেন্ড, অ্যান্ড অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ সকারি। সকারি কথার অর্থ হচ্ছে যে সকাদের হত্যাকারী, সকার হত্যাকারী, মানে সকাদেরকে হারিয়েছিল কে, তোমার চন্দ্রগুপ্তা দ্য সেকেন্ড। এই কারণে তাদেরকে বলা হচ্ছে কি, সকারি উপাধিও সে নিয়েছিল, এবং সেই সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সে বিক্রমাদিত্য উপাধিও নিয়েছিল। সকারি এবং বিক্রমাদিত্য উপাধি এই দুটোকে নিয়েছিল কে, চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড। উজ্জয়ন সিমস টু হ্যাভ বিন মেড এ সেকেন্ড ক্যাপিটাল অফ বাই চন্দ্রগুপ্ত মৌর্য, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের আন্ডারে উজ্জয়ন ছিল তাদের সেকেন্ড ক্যাপিটাল। মেহেরুলি আয়রন প্লেয়ার ইনস্ক্রিপশন, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি কি, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি দ্যাট দ্য কিং ডিফিটেড, এখানে ডিটেড হয়ে গেছে, এটা হবে ডিফিটেড, ঠিক আছে, এটা ডিফিটেড দ্য কনফেডারেসি অফ ভাঙ্গাস অ্যান্ড বাহিলকাস। তো বেসিক্যালি মেহেরুলি ইনস্ক্রিপশন থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি, মেহেরুলি, এইটুকু এখানে মনে রাখবে যে মেহেরুলি ইনস্ক্রিপশন থেকে, এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেহেরুলি ইনস্ক্রিপশন, যেটা হচ্ছে কুতুব মিনারের কাছে। তো মেহেরুলি ইনস্ক্রিপশন থেকে আমরা চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড তার কিছু যুদ্ধে জয়লাভের ইনফরমেশন আমরা জানতে পারি, ঠিক আছে। এরপরে দেখো, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটাই, যে 9 জন স্কলার ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে, সেই 9 জন স্কলার কে কে ছিল। প্রথমে ছিল 9 জন স্কলারের মধ্যে, তাদেরকে আমরা বলছি কি নবরত্ন। সেই নবরত্নের মধ্যে কে কে ছিল আগে দেখে নাও। প্রথম কথা ছিল কি, জাস্ট এ সেকেন্ড, দেখো, যে প্রথম ছিল কি কালিদাস। 9 জন যে স্কলার ছিল তাদের নামগুলোকে তোমাদের মনে রাখতে হবে। প্রথম ছিল কালিদাস, বিষ্ণু শর্মা, অমর সিনহা, বরাহ রুচি, তারপরে সুশ্রুত, তারপরে হচ্ছে কি ধন্বন্তরী, তারপরে আর্যভট্ট, তারপরে হচ্ছে কি বরাহ মিহির, তারপরে ব্রহ্মগুপ্ত দ্য সেকেন্ড। এই যে প্রত্যেকটা নাম রয়েছে 9 জনের, এই 9 জনের নাম তোমাকে মনে রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। ফর এক্সাম্পল কালিদাস সম্পর্কে তুমি কি জানবে, কালিদাসের লেখা 3টা ড্রামা এবং কালিদাসের লেখা পোয়েট্রি, এইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তো কালিদাস কোন কোন ড্রামা লিখেছিল, প্রথমে লেখো দেও অভিজ্ঞানম শকুন্তলম, তারপর হচ্ছে মালবিকা অগ্নিমিত্রা, এটা তো জানো তোমরা, ঠিক আছে। এই যে ড্রামাগুলো এগুলো লিখেছিল কে, এগুলো লিখেছিল কালিদাস, ঠিক আছে। তারপরে দেখো পোয়েট্রি কি লিখেছিল, সে পোয়েট্রি লিখেছিল মেঘদূতম বা মেঘদূত, রঘুবংশম বা রঘুবংশ, তারপরে হচ্ছে কি কুমার সম্ভবম, তারপর হচ্ছে ঋতু সমাচার। এই যে 4টি
পোয়েট্রি ছিল, আর 3টি কি ছিল, ড্রামা ছিল। এগুলো লিখেছিল কে, কালিদাস। তো এই বইগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো, তারপরে যেটা ছিল যে বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মার লেখা বইটির নাম কি ছিল, পঞ্চতন্ত্র। বিষ্ণু শর্মার লেখা বইটির নাম কি ছিল, পঞ্চতন্ত্র। তারপরে নবরত্নের মধ্যে থার্ড নবরত্ন কে ছিল, অমর সিনহা। সে ছিল সংস্কৃত একজন গ্রামারিয়ান বা বলতে পারো পোয়েট। তার কাজ কি ছিল, ডিকশনারিকে কম্পাইল করা, এবং তার করা যে ডিকশনারিটা ছিল সেটা হচ্ছে সংস্কৃত একটা ডিকশনারি, সেটা ছিল কি, অমর কোষা, যেখানে প্রচুর অনেকগুলো সংস্কৃতের ওয়ার্ড পাই আমরা সেখান থেকে। বরারুচি বা বারারুচি, বারারুচি হচ্ছে একটা বই লিখেছিল বারারুচি, তার নাম হচ্ছে কি, প্রাকৃত ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তো প্রাকৃত প্রকাশ এই বইটা সে লিখেছিল। তারপরে হচ্ছে সুশ্রুত, সুশ্রুত ছিল ডক্টর। তোমরা অনেকে হয়তো নাম জানো। সুশ্রুতের লেখা বইটির নাম কি ছিল, সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতা বা সুশ্রুত সংহিতা, এটা ছিল সুশ্রুতের লেখা বই। এবং এই বইটা কিসের সম্পর্কে লেখা হয়েছে, সেটা হচ্ছে বুক সার্জারি, মানে কিভাবে অপারেশন করলে কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করতে হয় সেই সম্পর্কিত এখানে বিষয় লেখা রয়েছে সুশ্রুত সংহিতায়। ধন্বন্তরী ডক্টর ছিল, মেডিকেল ডিকশনারি লিখেছিল একটা, মানে মেডিকেল ফিল্ডে যে সমস্ত টার্মগুলো রয়েছে সেই সমস্ত টার্মগুলো সম্পর্কে ইনফরমেশান দিয়েছিল। ধন্বন্তরী একটা বই লিখেছিল, তার নাম হচ্ছে কি, তোমার নিগন্তু। এই বইটা লিখেছিল কে, ধন্বন্তরী। নিগন্তু লিখেছিল ধন্বন্তরী। আর্যভট্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একজন, তুমি বলতে পারো যে নবরত্নের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, আর্যভট্ট। বুক লিখেছিল কি, সূর্য সিদ্ধান্তিকা। কিসের উপর, অ্যাস্ট্রোনমির উপর, ঠিক আছে। অ্যাস্ট্রোনমির উপর যে বইটি লিখেছিল সেটা কি ছিল, সূর্য সিদ্ধান্তিকা। আর একটি বই লিখেছিল সে যে আর্যভট্টম, সেই বইটি হলো অন ম্যাথস, গণিতের উপর একটা বই লিখেছিল, সেই বইটা কি ছিল, আর্যভট্টম। কিন্তু এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আর্যভট্টই ছিল একমাত্র ব্যক্তি যে জিরোটাকে ইনভেন্ট করেছিল। দেখো বেসিক্যালি আমরা জানি বা আমরা অনেক সময় পড়ে এসেছি যে জিরোটাকে ইনভেন্ট করেছিল আর্যভট্ট, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা নয়। ফ্যাক্ট হচ্ছে যে জিরোটাকে ইনভেন্ট করেছিল ভারতে, জিরোটাকে ইনভেন্ট করা হয়েছিল ভারতে, এবং জিরো যে ইনভেন্ট হয়েছিল ভারতের একজন আননোন ব্যক্তি ওটাকে ইনভেন্ট করে চলে গেছে, কিন্তু কে করেছে আমাদের এখনও ইনফরমেশন পাওয়া যায়নি। কিন্তু সেই জিরোটাকে প্রথমে ব্যবহার করেছিল কে, তার ম্যাথস বুকে আর্যভট্টমে সে করেছিল আর্যভট্ট, ঠিক আছে। তাহলে জিরোটাকে প্রথমে ব্যবহার করতে শিখিয়েছে কে, আর্যভট্ট, কিন্তু জিরোটাকে সে আবিষ্কার করেনি। ভুল ধারণা নিয়ে বসবে না। ভুল ধারণা হচ্ছে কি, যে আমরা জানি যে আর্যভট্টম জিরো আবিষ্কার করেছে, ওটা নয়। সে জিরোটাকে প্রথমে ব্যবহার করতে শিখিয়েছে তার বইতে। তারপরে দেখো বরাহমিহির তার হচ্ছে বুক যেটা বৃহৎ সংহিতা এবং পঞ্চতন্ত্র, তোমার পঞ্চসিদ্ধান্তিকা, এটা অ্যাস্ট্রোনমির উপর। আর বৃহৎ সংহিতা একটা বই ছিল, আর পঞ্চসিদ্ধান্তিকা একটা বই ছিল, ঠিক আছে। আর ছিল কে, ব্রহ্মগুপ্তা দ্য সেকেন্ড। হি ওয়াজ দি কিং অফ ইন্ডিয়াস নিউটন। তো বেসিক্যালি আমরা কি জানি, আমরা জানি যে পৃথিবীতে যেই মহাকর্ষ সূত্রটি বা গ্র্যাভিটেশনাল যে ফোর্সের যে সূত্রটা, সেটা প্রথমে দিয়েছিল কে, সেটা দিয়েছিল স্যার আইজ্যাক নিউটন। অর্থাৎ ওই যে আপেল গাছ থেকে কেন পড়ে যাচ্ছে তার যে সিদ্ধান্ত থেকে আসছিল, সেটা ছিল কি, স্যার নিউটন দিয়েছিল মহাকর্ষ সূত্রটি। কিন্তু মহাকর্ষ সূত্রটি নিউটন দিয়েছিল 16th সেঞ্চুরিতে বলতে পারো, কিন্তু বা 16-17 সেঞ্চুরিতে। কিন্তু ব্রহ্মগুপ্ত তোমার এই 7th সেঞ্চুরিতে দাঁড়িয়ে, তার অনেক আগে, প্রায় 1000 বছর আগে, সে কিন্তু গ্র্যাভিটেশন সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিয়েছিল, একটা কনসেপ্ট দিয়ে দিয়েছিল। তাহলে প্রথম ভারতের একজন ব্যক্তি কি দিয়েছিল, ভারতেরই একজন ব্যক্তি কি করে দিয়েছিল, মহাকর্ষ সূত্র সম্পর্কে বলে দিয়েছিল, কিন্তু সেগুলোকে কেউ তখন বিশ্বাস করেনি, কিন্তু সে তার বইতে এগুলো সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে গেছিল। আর এই কারণে ব্রহ্মগুপ্ত দ্য সেকেন্ডকে আমরা বলে থাকি হি ওয়াজ দি ইন্ডিয়াস নিউটন, ঠিক আছে। ফাহিয়েন ছিল একজন চাইনিজ পিলগ্রিম। সে কী করেছিল, ভারতে ভিজিট করতে এসেছিল, এবং ভারতে যে ভিজিট করেছিল চন্দ্রগুপ্তের রিজিমে, এবং সে কিছু কিছু টাইটেলকে অ্যাকোয়ার করেছিল। সেই টাইটেলগুলো কী ছিল, দেবগুপ্তা, দেবরাজা, ঠিক আছে। মানে তার মধ্যে চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ডকে যে সমস্ত টাইটেলগুলো দেওয়া হয়েছিল, এই টাইটেলগুলো ছিল এইগুলো। এবং চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড কিছু কিছু গোল্ড কয়েনকে ইস্যু করেছিল দিনারের, সেগুলো কী ছিল, সেগুলো অশ্বারোহী টাইপ, তারপরে হচ্ছে ছত্রধারী টাইপ, চক্রাটা বিক্রম টাইপ। তো এই ধরনের কিছু কিছু তোমার বলতে পারো ছিল, কিছু কিছু মুদ্রা ছিল, সেগুলোকে তারা ইস্যু করেছিল, ঠিক আছে। নেক্সট আরেকটা ছোটো ভিডিওতে আমরা কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত এদেরকে নিয়ে ডিসকাস করে নেব, কারণ আজকে তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্তকে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করে নেব। তাহলে আজকের ভিডিওতে এত দূর। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমরা কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত এবং হুনদের সম্পর্কে কিছুটা দেখে নেব। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।